আসসালামু আলাইকুম। আমি দীপ খন্দকার আপনাদের বাংলার বয়কে জয় করার জন্য চলে আসছি। আসলে আমরা সকলেই বলি পদ্য এবং গদ্যর লাইনগুলো খুবই কঠিন। আসলে ঠিক ততক্ষণ পর্যন্ত কঠিন যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষকরা আপনাদেরকে ভালোভাবে পদ্যের লাইনগুলো এবং গদ্যগুলো ভালো করে না বোঝাতে পারি। আর আপনারা যেখানে ক্লাস করেন না ওরা ক্লাসের ভিতরেও যদি আপনারা ঠিকভাবে না শুনেন স্যারের কথা, তাহলে আপনারা বুঝবেন না। এবং যদি আপনারা অনলাইনে ক্লাসগুলো করেন, অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে আজকে একটি কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে পদ্মা ঋতুবর্ণন কবিতা। পদ্মটি হচ্ছে কি তোমার ঋতুবর্ণন কবিতা। তো আসো আমরা ঋতুবর্ণন কবিতাটা একটু দেখি। ঋতুবর্ণন কবিতাটা মূলত লিখছে হচ্ছে কবি আলাউল। কে লিখছে? কবি আলাউল। তো আমরা একটু দেখি। তো এই কবি আলাউল এই মধ্যযুগ কালে আমাদের এই কবিতাটা লিখছিল। তো আসেন দেখি এখানে কবি আলাউল কি বলছে। আলাউল ঋতু বর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতু বর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত করেছে। এবং ঋতু বর্ণন মানে ঋতুর বর্ণনা, এই কবিতাটি 6টি ঋতুর বর্ণনা করা হয়েছে। মানে কি ঋতু বর্ণন কবিতাটার মানে হচ্ছে 6টা ঋতুর বর্ণনা। আমাদের যে বাংলার 6টা ঋতু আছে সেই 6টা ঋতুর বর্ণনা দিয়েছে। তোমরা আরেকটু দেখি আমাদের মূল ভাবটা। এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পুষ্প মলয় সমীর ভবন গুঞ্জন কুকিলের কুহুতান গ্রীষ্মের প্রচন্ড তপন রৌদ্র ত্রাস ছায়ার গুরুত্ব বর্ষার মেঘ গর্জন অবিরল অবিরল বৃষ্টি জলে স্নান প্রকৃতি একটানা ধাদুরি শিখিনি রবর শরতে নির্মল আকাশ ফুলের চামর দোলা খঞ্জনের নাচ শরৎ বিদায়ে হেমন্ত পুষ্পতুল তাম্বলের সুখ শীতের ত্রাসের তুলিত সূর্য ডুবে যাওয়া, তারপর হচ্ছে রজনীতি সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি চমৎকার ভাবে বর্ণিত হয়েছে কবিতাটাতে। তো ষড়ঋতুর বর্ণনার ভিতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। তো আমরা কবিতার লাইনগুলো ব্যাখ্যাগুলো একটু দেখি। হ্যাঁ, তো আমাদের কবিতার লাইনগুলোতে ঢুকি। দেখো, ঋতু বর্ণন, হ্যাঁ কে লিখছে? আলাওল লিখছে। তো আমরা একটু ভালো করে লাইনগুলো খেয়াল করব। তো লাইনগুলোর ভিতরে আমাদের কি উল্লেখ্য আছে আমরা একটু দেখে নেই। তো প্রথমে দেখো কবি আলাওল কি বলছে তোমার। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। কি বলছে? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, মানে এখানে 6টা ঋতু আছে। 6টা ঋতুর ভিতরে প্রথমে কবি কি বলছে? প্রথমেই বসন্ত ঋতু। কবি প্রথমে বসন্ত ঋতুর বর্ণনা দিচ্ছে। এখন বসন্ত ঋতুর বর্ণনাতে আমাদেরকে কি দিয়েছে দেখো। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। নবীন পল্লব হচ্ছে মানে কি তোমার নতুন পাতা। নতুন পাতা। নবীন পল্লব হচ্ছে কি তোমার দেখো নতুন পাতা। মানে প্রথমেই বলতেছে যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, মানে বসন্ত ঋতুতে নবীন নবীন পল্লব মানে কি তোমার নতুন পাতা। কি বলতেছে দেখো এখানে প্রত্যেকটি দেখো লাইনের নিচে আমি কিন্তু সাদা কালিতে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ব্যাখ্যা, এবং হলুদ কালিতে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের কবিতার লাইনগুলো। দেখো এখানে ব্যাখ্যা কি, মানে যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব মানে কি বসন্ত ঋতু আছে সবকিছু নতুন পাতা এবং ফুলে সেজে ওঠে প্রকৃতির নবজীবন প্রকাশ পায়। তাহলে কি প্রথমে বসন্ত ঋতু এমসিকিউ আসে যে প্রথমে কি ঋতুর কথা বলা হয়েছে? বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব মানে কি নতুন পাতা, মানে বসন্ত ঋতুতে আমাদের নতুন পাতা জন্মায় চারদিকে গাছে গাছে দেখবা তোমরা যে কি নতুন পাতা গজাচ্ছে এবং আমরা সেগুলো দেখতে পাই। হ্যাঁ, তারপর কি বলছে দেখো, দুই পক্ষ আগে পাচ্ছে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব। মানে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব দ্বারা কি বোঝাচ্ছে আমাদেরকে দেখো, মানে কি দুই পক্ষ আগে পাচ্ছে। দুই পক্ষ কি মানে কার আগে পিছে দেখো। সুমাদব কি? সুমাদব অর্থ হচ্ছে তোমার উত্তম বসন্তকাল। সুমাদব হচ্ছে কি তোমার উত্তম বসন্তকাল। দেখো এই বসন্তকালের আগে আছে শীতকাল এবং বসন্তকালের পরে আছে কি তোমার গ্রীষ্মকাল। তো মাঝখানে কি আছে তোমার বসন্তকাল। এই জন্যই বলতেছে যে দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব। তাহলে ব্যাখ্যা কি দেখো, গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে উত্তম বসন্তকাল। বসন্ত ঋতুর আগমনকালীন সময় প্রকৃতি চারপাশে চারপাশে মাধুর্য ভরে যায়। আমাদের চারপাশে কি হয়ে যায়? মাধুর্য ভরে যায়। তাহলে প্রথমে কি বলছে? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, মানে বসন্ত ঋতু নবীন পল্লব নতুন পাতা চারদিকে গজায়। তারপর দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাদব, মানে কি দুই পক্ষ আগে পাচ্ছে মানে কি বসন্ত ঋতুর আগে একটা, তারপর হচ্ছে পরে একটা ঋতু। তো আগে ঋতু হচ্ছে শীতকাল, পরের ঋতুটা হচ্ছে কি তোমার গ্রীষ্মকাল। আচ্ছা, তারপরে লাইনগুলো দেখি আমরা। এখানে কি বলছে? মলয়া সমীর হইল কামের পদাতি। মলয়া সমীর হইল কামের পদাতি মানে দেখো মলয়া সমীর হচ্ছে মানে কি দক্ষিণা স্নিগ্ধ বাতাস, কামের মানে হচ্ছে প্রেমের দেবতা, পদাতি মানে হচ্ছে সংবাদ বাহক। তার মানে কি দেখো এখানে কি বলছে? মলয়া সমীর হইল কামের পদাতি মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। সেই উত্তর থেকে আমাদের একটা দক্ষিণ থেকে একটা মলয় আসলে একটা স্নিগ্ধ বাতাস আসে, যে বাতাসটা এসে আমাদেরকে কি করে মনকে সজীব করে তোলে এবং
প্রেমের দেবতার পদচরণ ঘটায়, মানে কি আমাদের ভিতরে একটা প্রেম প্রেম অনুভব জাগায়। তো আমাদের লাইনগুলো আরো দেখো, বুঝতে পারবো ভালোভাবে। তো এখানে কি বলছে, তারপর মলয়ের সময় হইলো কামের পদাতি, মানে কি দক্ষিণা একটা স্নিগ্ধ বাতাসে, যে বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের কি হয়, আমাদের ভিতরে একটা প্রেমের অনুভব জাগে। তারপরে লাইনগুলো দেখে কি বলছে, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এখানে দেখো কইল মানে কি তোমার করিল, কইল মানে করিল, বনস্পতি যে বৃক্ষে ফুল ধরে না, শুধু ফল হয়। হ্যাঁ, এখানে দেখো কি বলছে, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, মানে যে বৃক্ষে ফুল ধরে না, শুধু ফল হয়, যেটাকে বলে বৃক্ষ বনস্পতি। মুকুলিত কইল মানে কি চারদিকে মুকুল, ফুলের মুকুল, কইল মানে করিল, এবং চারদিকে মুকুলে কি ফুলে ভইরা গেছে। এবং আরো কি হয়েছে তোমার, যে গাছ দেখো যে বৃক্ষে ফুল ধরে না, যেমন বট গাছ, মানে কি ফুল ছাড়াই ফল হয়, তো ফুল ছাড়াই ফল হয়। তো তারপর দেখো, কুসুমিত কিংসুক সঘন বন লাল, কুসুমিত কিংসুক সঘন বলো মানে কি, দেখো কুসুমিত কিংসুক হচ্ছে, এখানে কুসুমিত কি হচ্ছে, দেখো পলাশ ফুল, যেটা কি বলে তোমার পলাশ ফুল, মানে কি তোমার কুসুমিত কিংসুক সঘন বন লাল, মানে পলাশ ফুলে ফুলে মন লাল রং ছেয়ে যায়। এবং কুসুমিত কিংসুক সঘন বন লাল, মানে কুসুমিত কিংসুক হচ্ছে পলাশ ফুলে আমাদের বনটা চারদিকে কি লাল হয়ে যায়, চারদিকে বনটা লাল হয়ে যায়। তারপর দেখো কি বলছে, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এখানে দেখো সুরঙ্গ হচ্ছে সুন্দর রং, মল্লী হচ্ছে বেলি ফুল, লবঙ্গ হচ্ছে এক প্রকার ফুল, এবং গুলাল হচ্ছে আবির। ঠিক আছে, আবির। দেখো কি বলছে, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, মানে কি চারদিকে পুষ্পে ফুলে ভরে যায়, কি ফুলে ভরে যায়, মল্লী মানে কি তোমার বেলি ফুল, লবঙ্গ মানে মশলা, মশলার গাছ, এবং গুলাল মানে কি তোমার দেখো আবির। এখানে কি বলছে, বেলি ফুল লবঙ্গ আবির ফুলের সুন্দর রঙে ভরে ওঠে আমাদের চারদিকে প্রকৃতি। তারপর দেখো কি বলছে, একটু খেয়াল করো, দেখো তারপর কি বলছে, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, ভ্রমরের গঞ্জন, ভ্রমণ মানে কি তোমার বলতো, ভ্রমণ মৌমাছি হতে পারে, দেখো মৌমাছির গঞ্জন। তারপর হচ্ছে কোকিলের গান, কোকিলের গান বসন্তের, কোকিল কলরব মানে কি কোকিলের ডাক, কু কু কু, দুষ্টু কোকিল ডাকে না, আবার ওইটা না, যে কোকিলের ডাক। দেখো মানে ভ্রমরের ঝংকার আর কোকিল কলরব, মানে কোকিলের ডাক এবং ভ্রমরের ঝংকার আমাদেরকে কি করে, দেখো ভ্রমরের গুঞ্জন কোকিলের গান বসন্তের সুর তৈরি করে, বসন্তর সুর তৈরি করে। তারপর কি হয় দেখো, শুনিতে যুবক মনে জাগে অনুভব, মানে যুবকরা এই যখন ভ্রমরের ঝংকার এবং কোকিল কলরব এই আওয়াজ গুলা শুনে শুনে কি করে, যুবকের বসন্ত সুরে প্রেমের আবেগ জাগে, প্রেমের আবেগ অনুভব করে। মানে কি তোমার এই ভ্রমরের ঝংকার কোকিল কলরব কাম্য, এগুলো শুনে যুবকের মনে কি একটা আনন্দিত, একটা প্রেম প্রেম ভাবনা আছে, একটা ভালোবাসা ভালোবাসা তৈরি হয় নিজের ভিতরে। হ্যাঁ, তারপর দেখো কি বলছে, নানা পুষ্পমালা গলে পরে পরিচিত, নানা পুষ্প মানে কি নানান ধরনের ফুলের মালা, নানান ধরনের ফুলের মালা গলে পরিচিত, মানে গলায় দিয়ে হরষিত মানে হচ্ছে আনন্দিত। বলতেছে নানা ফুলের মালা তাদের আনন্দ করে তোলে, নানান ধরনের ফুলের মালা কি করে তোমার গলায় আনন্দ করে তোলে। এবং কি বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, বিচিত্র বসন মানে কি নানান ধরনের নতুন পোশাক গায়ে দিয়ে তারা খুবই আনন্দিত হয়। তো এখানে কি বলছে, নানা পুষ্পমালা গলে পড়ে হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, মানে কি তোমার নানা ফুলের মালা তাদের আনন্দ করে তোলে, এবং তারা রঙিন পোশাক পরে এবং চন্দন মেখে উৎসবে যোগ দেয়। বুঝতে পারছি, এটা হচ্ছে তোমার আমাদের এইটুকু হচ্ছে বসন্ত ঋতুর একটা বর্ণনা। তো এখানে প্রথম হচ্ছে বসন্ত ঋতু নবীন পল্লব, মানে বসন্ত ঋতু নতুন পাতা জন্মায়। তারপর দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সমাদক, মানে কি তোমার বসন্ত ঋতু মাঝখানে আগে একটা ঋতু পরে একটা ঋতু। তারপর মলয় সমীর হইল কামের পদাতি, মলয় সমীর মানে কি দক্ষিণের স্নিগ্ধ বাতাস, হইল মানে আমাকে করিল কামের পদাতি, আমার ভিতরে প্রেমের অনুভব জাগালো। তারপর দেখো মুকুলিত করিল তবে বৃক্ষ বনস্পতি, মুকুলিত মানে কি তোমার চারদিকে মুকুল ফুটেছে, হ্যাঁ অনেক ধরনের ফুল ফুটছে, ফুলে কি করছে তোমার আনন্দ, চারদিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে ফেলছে। তবে বৃক্ষ বনস্পতি, বৃক্ষ বনস্পতি মানে যে গাছে ফুল চারে ফল হয়, যেমন আপনাদের বট গাছ, ওই যে পাঙ্কাশ মাছ বসেন না, বসেন না, ওই যে কুডুরা কুডুরা দেখবেন যে এটা ফুল ছাড়াই কিন্তু ফল হয়। তারপর দেখো কুসুমিত কিংসুক সগন বন লাল, কুসুমিত কিংসুক হচ্ছে পলাশ ফুল, এই পলাশ ফুলের সগন বন লাল, মানে বনটা কি হচ্ছে চারদিকে লাল হয়ে যায়। তারপর দেখেন পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, পুষ্পিত সুরঙ্গ মানে কি চারদিকে পুষ্পে ফুলে ভরে গেছে, এবং কি হয়েছে মল্লী মানে কি তোমার বেলি ফুল, এবং লবঙ্গ গুলাল মশলার গাছ গুলাল, চারদিকে কি তোমার সুন্দর রঙে ভরে উঠছে আমাদের প্রকৃতি। ভ্রমরের ঝংকার কুকিল কলরব, ভ্রমরের ঝংকার যেটা ভ্রমরের ঝংকার এবং কুকিল কলরব এগুলো শুনে কি তোমার যুবকের মনে প্রেম জাগে, অনুভব জাগে। তারপর দেখো কি বলছে, নানা পুষ্পমালা গলে পড়ছে, নানান ধরনের ফুলের মালা গলায় দিয়ে
বিচিত্র বর্ষণ অনুষ্ঠিত, নতুন পোশাক পরে বাইরে দেখবা যে বসন্ত ঋতু, বসন্ত বরণে দেখবা নানা মেয়েরা সুন্দর করে মাথায় ফুল দিয়ে শাড়ি পরে ঘুরতে যায়, মানে তারা খুবই তখন আনন্দিত হয়। ঠিক আছে, তারপর দেখো আমাদের গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু। দেখো গ্রীষ্ম ঋতুতে আমাদের কবি আলাওল আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন একটু খেয়াল করবা। দেখো তো কি বলছি, গ্রীষ্মকাল, নিদাক সমুদ্র অতি প্রচতম। নিদাক সমুদ্র মানে কি, তোমার নিদাক সমুদ্র হচ্ছে গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকালের তাপ। নিদাক সমুদ্র মানে গ্রীষ্মকাল, অতি প্রচতম, অতি মানে অনেক, প্রচতম মানে অনেক গরম, মানে কি গ্রীষ্মকালে অনেক বেশি গরম। তারপর দেখো কি বলছে, মানে রৌদ্র ত্রাসে রহে ছায়া, ছায়া চরণে শরৎ। মানে কি দেখো, রৌদ্র ত্রাসে মানে কি তোমার রৌদ্রের ভয়ে, রৌদ্রকে ভয় পায়। ঠিক আছে, রৌদ্রকে ভয়ে ছায়া চরণে শরণ। এখানে শরণ মানে কি আশ্রয়। দেখো কি বলছে, মানুষ ছায়ার আশ্রয় খুঁজে রৌদ্রের তীব্রতা থেকে বাঁচার জন্য। তার মানে কি বললো, রৌদ্র ত্রাসে ছায়া চরণে শরৎ, মানে রৌদ্রের ভয়ে আমরা কোথায় যাই, ছায়ার নিচে, কোনো গাছের নিচে, কোনো ছাতার নিচে আমরা কি যাই না, লুকাই না, তো রৌদ্রের ভয়ে আমরা ছায়ার নিচে যাই। তো এটাই বলতেছে কি, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ। তারপর দেখো কি বলছে, চন্দন চম্পক মাল্য মলয়া পবন। চন্দন চম্পক মাল্য মলয়া পবন মানে কি, চন্দন চম্পক কি হচ্ছে, চন্দন হচ্ছে একটা ফুল। দেখো চন্দন চম্পক ফুল, এটা কি একটা ফুল। মাল্য মলয়া পবন মানে মলয়া বাতাস কিছুটা স্বস্তি দেয়, মানে কি সেই দক্ষিণ দিক থেকে একটা স্নিগ্ধ বাতাস আসে, যে বাতাস হচ্ছে চন্দন চম্পক, মানে চম্পক ফুলের ঘ্রাণ। ঘ্রাণ আসে আমাদেরকে কি করে, আমাদের কিছুটা স্বস্তি দেয়। মানে কি গরমকালে যদি একটু ঠান্ডা বাতাস বের হয় তখন কি আমাদের মনে একটা আনন্দিত দেয় না, আমাদের একটু স্বস্তি দেয় না, তো সেই স্বস্তি দেয়। তারপরেও কি বলছে, শতক দম্পতির সঙ্গে বেবিত মদন, মানে কি তোমার ওই দক্ষিণা থেকে যখন একটা চম্পা ফুলের একটা স্নিগ্ধ বাতাস আসবে, বাতাসটা আসার পরে কি হবে দেখা যাবে, যে তখন এই শতক দম্পতি মানে কি তোমার কিছুদিন যাবত বিয়ে করছে, কিছুদিন যাবে কি বিয়ে করছে, মানে নতুন নিউলি ম্যারিড। তো নিউলি ম্যারিড ওই দম্পতিরা কি হয়, তোমার তাদের বিরুদ্ধে একটা প্রেমের উষ্ণতা জাগে। তো প্রেমের উষ্ণতা জাগার পরে কি হয়, আপনারা তো বুঝেন থাক। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কি বলছে, নিদাক সমুদ্র অতি প্রচতমন, মানে কি তোমার গ্রীষ্মকালে অনেক বেশি গরম, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণের শরণ। রৌদ্রের ভয়ে আমরা ছায়ার নিচে যাই, ছায়াকে স্মরণ করি, ছায়াকে খুঁজি। চন্দন চম্পক মাল্য মলয় পবন, মানে কি চম্পক ফুলের মালা, দক্ষিণের দিকে একটা স্নিগ্ধ বাতাসে, যে বাতাস আইসে কি করে শতক দম্পতি যারা নতুন বিয়ে করতে তাদের মনের ভিতরে একটা প্রেমের আবেগ জাগায়। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। দেখো গ্রীষ্মকালের পরে আমাদের কি আছে তোমার, বর্ষাকাল। আমাদের গ্রীষ্মের পরে কি বর্ষাকাল। দেখো এই বর্ষাকালে আমাদেরকে কি বোঝাচ্ছে কবি, দেখো কি বলছে, পাবস সময় ঘন ঘন গরজিত। পাবস সময় মানে কি তোমার বর্ষাকাল, পাবস সময় কি তোমার বর্ষাকাল। তারপর দেখো ঘন ঘন ঘুরছে, দেখো বর্ষাকালে মেঘ গর্জিত করে, মানে কি বর্ষাকালে মেঘ প্রচুর গরমে গুড়গুড় গুড়গুড় করে। ঠিক আছে, ঠাড়া পড়ে। ঠিক আছে, তো তারপর দেখো মানে কি বর্ষাকালে মেঘের গর্জন ঘন ঘন শোনা যায়। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পরিত। নির্ভয়ে বরিশ জল মানে কি তোমার চৌদিকে পরিত। দেখো নির্ভয়ে বরিশ জল মানে কি আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিকে আমাদের মানুষকে কাউকে কি ভয় পায় না, আমাদের কাউকে ভয় পায় না, সে তো নির্ভয়ে পরে পড়তেই থাকে। আল্লাহ তাআলা কি কাউকে ভয় পায় না, ভয় পায় না, সে তার ইচ্ছা মতো আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে। তারপরে চৌদিকে পরিত মানে চারদিকে পড়তে, মানে কি ভরে গেছে, চারদিকে বৃষ্টি পড়ে কি গেছে তোমার ভরে গেছে। মানে কি ব্যাখ্যা দেখো, বৃষ্টি অবৃত চারদিকে পূর্ণ করে, মানে চারদিকে সবকিছু বইরে ফেলছে বৃষ্টি পড়তে পড়তে। তারপর দেখো গৌর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র। মল্লার মানে কি তোমার সঙ্গীতের একটি রাগ, মানে রাত্রি দ্বিতীয় প্রহরে গাওয়া যায়। মানে কি তোমার দেখো গৌর শব্দে কৈলাসে মানে কি ওই যে বজ্র পড়ে না, ঠাড়া পড়ে না, সে বজ্র ঠাড়ার একটা গুগুর শব্দ, হঠাৎ করে আমরা আতঙ্ক হয়ে যায়, ভয় পেয়ে যায়। তো মল্লার রাগ মনে হচ্ছে কিন্তু আমার, দেখো গৈর শব্দ কৈলাস, কৈলাস মানে কি তোমার দেখবা শিব দেবতার বাসস্থান, যেখানে সে থাকে। তো এখানে কি বলছে, দেখো বজ্রধ্বনি যেন মল্লার রাগের সুর সৃষ্টি করে, মানে তোমার সে কৈলাসের যে তোমার যে একটা রাগ যুদ্ধ সৃষ্টি হয়ে গেছে, সেখানে তোমার শব্দ প্রচন্ড পরিমাণে বজ্র হচ্ছে, শব্দ হচ্ছে, সেই শব্দটা কি করে আমাদের মল্লার রাগ সুর সৃষ্টি করে। তারপর দেখো কি বলছে, দাদুরি শিখিনি রব অতি মনোভাত্র। দাদুরি শিখিনি কি দেখো, দাদুরি হচ্ছে মাদি ব্যাং, দাদুরি কি মাদি ব্যাং, এবং শিখিনি কি ময়ূরী। দেখো কি বলছে, দাদুরি হচ্ছে মাদি ব্যাং, শিখিনি হচ্ছে ময়ূরী, রব অতি মনোভাত্র, মানে কি তোমার এখানে মাদি ব্যাঙের এবং ময়ূরের বর্ষার সঙ্গীত পরিবেশন করে, মানে তারা দেখবা ব্যাং ডাকে, ময়ূর ডাকে, এবং তারা খুবই আনন্দিত হয় বর্ষাকালে, তারা কি হয় খুবই আনন্দিত হয়। তারপর দেখো কি বলছে, কিটকুল রব পুলি ঝংকারে ঝংকারে। কিটকুল মানে কি তোমার দেখবা পুলি জঙ্গলে, দেখবা তোমাদের বাড়িতে জঙ্গলে করে একটা শব্দ করে না, সেই শব্দটা দেখো আমাদেরকে খুবই কারো ভালো লাগে, কারো আবার অস্বস্তি লাগে। কিন্তু তারপরে দেখো কিটকুল রবপুলি ঝংকারে
ঝংকারে। মানে কি দেখো এখানে কি বলছে, পতঙ্গদের ঝংকারে বর্ষার আনন্দ প্রকাশ করে। দেখবা বৃষ্টিকালে জঙ্গলে দেখবা ঝিঝি নানান ধরনের পোকা ডাকতেছে, তো তখন আমাদের বর্ষাকালটা কি করে তোমার প্রচন্ড পরিমাণে আমাদেরকে কি করে আনন্দ দিয়ে থাকে। তারপর দেখো কি বলছে, এইটা এই যে যে কিটকুল রোপণী ঝংকারে ঝংকারে এই শব্দ শুই না শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। মানে এটা যুবকে এটা শুই না কি করে যুবকরা বর্ষার ছুড়ে মুগ্ধ হয় এবং একই সঙ্গে কিছুটা বিত হয়। মানে বর্ষার সেই শব্দগুলো শুই না কি আনন্দিত হয় এবং কি হয় তোমার কিছুটা বিত হয়, মানে কি তোমার ভয় পাওয়া যায়। তো এই কিটকুলপুলি ঝংকারে ঝংকারে শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো আমাদের কবিতার লাইনগুলো। প্রথমে পড়ছি আমরা কি বসন্ত, তারপর হচ্ছে গ্রীষ্মকাল পড়লাম, তারপর হচ্ছে বর্ষাকাল পড়লাম। দেখো পাবার সময় মানে বর্ষাকালে অনেক মেঘ গর্জন করে নির্ভয়ে বরিষ্ঠ জল, মানে আমাদের চারদিকে হ্যাঁ বৃষ্টি পড়তে পড়তে চারদিকে বইরা ফেলে গরু শব্দ করলে সে মোল্লার রাগদত্ত মানুষই তোমার দেখো বজ্রধ্বনি এমন ভাবে পড়ে যেন মনে হয় যে আকাশ রেগে উঠছে। ঠিক আছে, তারপর দাদুর শিখিনি অতি মনোভাত্র, মানে মাঝি এবং ময়ূরীর মনে অনেক আনন্দিত সৃষ্টি হয়। তারপর দেখো কিটকুল রবপুনি ঝংকারে ঝংকারে এবং কি শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। মানে কিটকুলে জংকার জংকারে শব্দ কিনা যুবকের মনে কি নানান ধরনের আনন্দিত সৃষ্টি হয়। দেখো আমরা বর্ষাকাল শেষ করলাম, বর্ষাকাল শেষ করার পরে এখন চলে আসছে কি আমাদের শরৎকাল। তো আমাদের শরৎকালে আমাদের কবি কি বোঝাতে চেয়েছে, দেখো আহ দেখো কি বলছে, শরৎকালে আইলো শরৎ ঋতু নির্মল আকাশে। মানে শরৎ ঋতু চলে আসলো, নির্মল আকাশে একটা সুন্দর আকাশ, যে আকাশে কোনো মেঘ টেঘ থাকে না, একদম স্পষ্ট ভাবে আকাশটা দেখা যায়। তো বলতে কি শরৎ ঋতু আসে পরিষ্কার নীল আকাশ নিয়ে, মানে শরৎ ঋতু আসে একটা পরিষ্কার নীল আকাশ নিয়ে। তারপর দেখো কি বলছে, দুরাত্র চামর কেশ কুসুম বিকাশে। চামর মানে কি তোমার এখানে পাখা বিশেষ, এবং চমরে মানে গরুর গুচ্ছ দিয়ে তৈরি একটি পাখা, গরুর গুচ্ছ দিয়ে তৈরি একটা পাখা। দেখো দুরাত্র চামর কেশ কুসুম বিকাশে, মানে কি দেখো বাতাসে দেখো এখানে দুরাত্র চামর কেশ কুসুম বিকাশে, এগুলো একটু ভালো করে বুঝবে, এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। দেখো বাতাসে ফুলের সুবাস এবং কেশের নাচন শরৎকালকে করে প্রাণবন্ত করে তোলে। ওই যে আমাদের মেয়েদের যে চুলগুলা কি আলগা কইরা বের হয় সেদিকে বুঝে। তারপরে দোলত্র চাবর মানে কি তোমার গরুর একদম চামড়া বিছিয়ে যেগুলো লেজ থেকে একটা চুল তৈরি করে। তো এবং কি কেশ কুসুম মানে ফুল, এখানে কি বলতেছে দেখো বাতাসে ফুলের সুবাস এবং কেশের নাচন শরৎকালকে প্রাণবন্ত করে তোলে। তারপর দেখো কি বলছে, নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক। নবীন খঞ্জন মানে কি এক ধরনের এক জাতীয় চঞ্চল পাখি, কি এক জাতীয় তোমার চঞ্চল পাখি। বলতেছে নবীন খঞ্জন মানে কি এক ধরনের চঞ্চল পাখি দেখি বড়ই কৌতুক, মানে কি নতুন খঞ্জন পাখি দেখি মানুষ আনন্দিত হয়। মানে নতুন খঞ্জন পাখি দেখে শরৎকালে দেখবা নতুন নতুন পাখি আছে, সেই পাখিগুলো দেখে কি হয় মানুষ নানান ভাবে আনন্দিত হয়, খুব খুশি হয়, খুব ভালো লাগে তখন আকাশটা। তারপর দেখো কি বলছে, উপজিত ঝামিনী দম্পতির মনে সুখ, দম্পতি মনে সুখ, মানে কি শরতে নির্মল পরিবেশ দম্পতিদের মনে কি সুখ জাগে। হ্যাঁ ভালো লাগবে না, বাকিটা বুঝে গেল। দেখো উপস্থিত জামিনী দম্পতি মনে হচ্ছে। তাহলে দেখো শরৎকাল কি দাঁড়ালো, আইলো শরৎ নির্মল আকাশে, মানে শরৎকাল চলে এসছে একটা নীল আকাশে। তারপর দুরাত্র চামর কেশ কুসুম বিকাশে, মানে কি বাতাসে ফুলের সুবাস এবং কেশের নাচন শরৎকালকে কি করে তোমার প্রাণবন্ত করে তোলে। তারপর নবীন খঞ্জন দেখি বড় গুজব, নবীন খঞ্জন নতুন পাখি, নতুন পাখি দেখে আমরা মানুষরা খুব আনন্দিত হই, এবং এইগুলো দেখার পর শরতে নির্মল পরিবেশ দম্পতিদের মনে শান্তি আনে, মানে নতুন যারা বিয়ে করতে তাদের মনে আবারও প্রেম যোগায়, ভালোবাসা যোগায়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো আমরা হেমন্তকাল, আমাদের হেমন্তকালে কি বলছে, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। মানে আমরা হেমন্তকালে হেমন্ত ঋতুতে প্রবেশ করি করি তখন কি শীত 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 অনুভূতি হয়। এই জন্য বলতেছে হেমন্ত ঋতু শীতের সূচনা করে, মানে হেমন্ত ঋতুর দিকে কি হয় তোমার শীতগুলা সূচনা হচ্ছে। তারপর কি পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। পুষ্পতুল্য মানে কি তোমার যে পুষ্পতুল্য তাম্বুল মানে ফুলের মতো, তাম্বুল মানে কি পান, পান সুপারি। দেখো এই ঋতুতে তাম্বুল পান সুখের প্রতীক হয়ে ওঠে, মানে এগুলো পান টান খায়া শরীর দেখো গরম হয়ে যায়, হিট হয়ে যায়, মাথা মতো ঘুরায়, খুবই ভালো লাগে কিন্তু। এই জন্য বলতে হেমন্তকালে কি প্রবেশ হেমন্ত ঋতু শীত অতি যায় এবং কি পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। মানে কি তোমার হেমন্ত ঋতুতে শীতের সূচনা করে এবং এই ঋতুতে তাম্বুল পান সুখের প্রতীক হয়ে ওঠে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখি হেমন্ত শেষ করে আমরা এখন শীতকালে প্রবেশ করলাম। দেখো শীতকালে কি বোঝাতে চেয়েছে আমাদেরকে, শীতের তরাসে রবি তুরাতে লোকত্র। শীতের তরাসে মানে তরাসে মানে কি বয়, শীতের বয়ে রবি তুরাতে, রবি মানে কি সূর্য, মানে কি রবি মানে কি তোমার সূর্য, রবি মানে হচ্ছে তোমার সূর্য। দেখো ওখানে কি বলছে, শীতের তরাসে মানে শীতের বয়ে রবি তুরাতে লোকাত্র, মানে শীতের ঠান্ডা থেকে সূর্য যেন আড়াল হয়ে যায়, মানে সূর্য ভয় পাওয়া যায়, ভয়ে লুকায়া যায়, আমাদের কাছে এরকম মনে হয়। তারপর দেখো অতি দীর্ঘ সুখ,
নিশি পলকে পোহাত্র, মানে অতি শীঘ্র, মানে শীতে দীর্ঘ রাত দ্রুত কাটে। দেখবা খেতা কম্বল নিয়ে যখন খাটে শুইবা তখন ঘুমায় পড়ো, ঠাস করে সজা করবা, দেখবা কি সকাল হয়ে গেছে। মানে আনন্দের ঘুমগুলো শীতের দিন খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু, তাই না? খেয়াল করে দেখো। আচ্ছা, তারপর পুষ্প সজ্জা পেট বলি বিচিত্র বসন, মানে পুষ্প সজ্জা মানে কি তোমার, দেখো ফুলের মতো বিছানা, বেদ বলি বিচিত্র, বিচিত্র বসন কি নতুন পোশাক। মানুষ আরামের জন্য নরম বিছানা রঙিন পোশাক ব্যবহার করে, এবং কি আরামের জন্য নতুন মানে নরম বিছানা এবং কি রঙিন পোশাক ব্যবহার করে, যেন শীতটা একটু কম করে, ঠিক আছে? তারপর উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, উড়ে উড়ে এক হইল শীত নিবারণ মানে কি ঠান্ডা থেকে বাঁচতে সবাই একত্রিত হয়, মানে শীত গুলো আস্তে 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 কি শেষ হইতে থাকে, চলে যেতে থাকে, এবং আমাদের শীত গুলো আস্তে আস্তে কি নিবারণ হইতে থাকে, মানে শীত গুলো শেষ হইতে থাকে। তারপর দেখো কি বলছে, কাপড় কস্তুরি চোয়া যাব শুভক, মানে কাপড় কস্তুরি মানে কি দেখো, কাপড় কস্তুরি হচ্ছে মানে এক ধরনের গন্ধ বেশি, সেন্ট বডি স্প্রে, মানে এক ধরনের গ্রাম, যেগুলো শীতের দিন গায়ে লাগায়া তারপর যুবকরা ঘোরাফেরা করে, ঠিক আছে? যুবকরা ঘোরাফেরা করে, মানে এক ধরনের গ্রাম দ্রব্য, মানে তোমার বডি স্প্রে জাতীয় কিছু একটা বিষয় আছে, যে বিষয়গুলো শরীরে মাইখা দেখবা ছেলে মেয়েরা সুন্দর করে নতুন পোশাক পরে শীতের দিন বাইরে বের হয়। দেখো দম্পতির চিত্তের চেতন অনুভব, মানে কি দেখো এই ঋতুতে দম্পতির মধ্যে প্রেম এবং উষ্ণতা আরো বৃদ্ধি করে, মানে কাপড় কস্তুরি, মানে কাপড় কস্তুরি যেটা সেটা হচ্ছে একদম গন্ধ বিশেষ, যেটা আমাদের শরীরে মাখি মাইখা যখন বাইরে যায় তখন চারদিক থেকে মেয়েরা সে গানগুলো শুই না। আচ্ছা। দেখো কি এই ঋতুতে দম্পতির মধ্যে প্রেম উষ্ণতা আর কি করে তোমার বৃদ্ধি পায়, উষ্ণতা এবং আরো বৃদ্ধি পায়। তো দেখো, তো আমাদের ঋতু বর্ণন কবিতাটা হচ্ছে যে এখানে হচ্ছে 6টা ঋতুর বর্ণনা। প্রথমে কি বসন্ত ঋতু, তারপর হচ্ছে গ্রীষ্মকাল, তারপর হচ্ছে বর্ষাকাল, তারপর হচ্ছে শরৎকাল, তারপর হচ্ছে হেমন্তকাল, শীতকাল, এবং হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি আপনারা কবিতাটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাদের অফলাইন ব্যাচগুলোতে দ্রুত জয়েন হয়ে যাবেন, এবং আশা করি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।